যথাসময়ে লঞ্চ ছেড়ে দিল। আস্তে আস্তে বিকাল হতে শুরু করেছে। মহারাজের চা খাওয়া হয়ে গিয়েছে, সঙ্গে কালীপদ মহারাজেরও। তারই মধ্যে মহারাজ বললেন, এই বদ্ধ খাঁচায় আর কতক্ষণ থাকা যায়, চলো সামনে ডেকে গিয়ে বসি, বাইরের দৃশ্যও দেখা যাবে আর শেষ হাওয়া পাওয়া যাবে। মহারাজ ও কালীপদ মহারাজ দুজনেই লঞ্চের ডেকে গিয়ে বসলেন, আর আমরা একটু এদিক সেদিক করছি। কিন্তু জোলো ভাই মহারাজের ঠান্ডা লাগতে পারে ভেবে সুপ্রভাত মহারাজ একটা চাদর মহারাজের গলায় জড়িয়ে দিতে চাইলে কিছুতেই তা নিলেন না। তিনি তখন নানা গল্পে মশগুল। শ্রোতা কালীপদ মহারাজ। বেলা গড়িয়ে সন্ধ্যা হয় হয়। ওই সময় আমি গিয়ে একবার চেষ্টা করলাম মহারাজকে কেবিনে নিয়ে আসতে, কিন্তু সবই বৃথা। কারণ তখন সান্ধ্য পরিবেশে পশ্চিমের আকাশ সূর্যাস্তের রক্তিম আভায় ভরে উঠেছে, আর মহারাজ কালিদাসের রঘুবংশম থেকে বলে যাচ্ছেন, দূরাদয়শ্চ ক্রণিভস্য তন্নি তমালো তালি বন রাজনীলা আভাতি বেলা লবণাম্বুরাধূসর নিবন্ধেব কলঙ্করেখা। কে শোনে কার কথা? ফরিদপুর আশ্রমে পৌঁছানোর পর আমরা সব অবস্থা ঠিকঠাক করতে ব্যস্ত হয়ে পড়লাম, আর লঞ্চে জোলো হাওয়া উপভোগ করে মহারাজের গলা বসে গেল। সেদিন সন্ধ্যায় শহরের এক সভাগৃহে মহারাজের বক্তৃতা ছিল, তার হলো না। কালীপদ মহারাজে তা সারলেন। পরদিন দীক্ষাদান কোনো মতে শেষ করা হলো। ওই সময় ফরিদপুর আশ্রম মঠেরই কেন্দ্র ছিল। ফরিদপুর আশ্রমের আরেকটি ঘটনা যাতে মহারাজের সহানুভূতি প্রকাশের এক বিশেষ পরিচয় পেয়েছিলাম। আশ্রমে যে ঘরে মহারাজের থাকার ব্যবস্থা হয়েছিল তা অন্যদের থেকে অনেকটা দূরে, ফলে একজন সেবককে মহারাজের কাছে থাকতে দেয়া হতো। ওদিকে ঘরে একটাই টেবিল ফ্যান, সেটি মহারাজের দিকে করা আছে। মহারাজ রাতে বাথরুমে যেতে গিয়ে দেখেন সেবক গরমে ঘেমে একদম ভিজে গিয়েছে। তিনি নিজেই ফ্যানটিকে সেবকের দিকে ঘুরিয়ে দিতে গিয়ে শব্দ হয় সেবকের ঘুম ভেঙে যায়। সেবক তো অবাক। মহারাজ বলেন, আমি সারা রাত হাওয়া পেয়েছি, এখন তুমি একটু ঠান্ডা হাওয়া খাও। মহারাজ তার কোনো আপত্তি শুনলেন না। সেবকদের প্রতি তাঁর এই ভালোবাসা ও স্নেহ আমরা শেষ দিন অবধি দেখেছি। ভূতেশানন্দজি কোনো বই লেখেননি। তাঁর নামে যত বই প্রকাশিত হয়েছে সেগুলি সবই তাঁর বক্তৃতা বা আলোচনা। বেলুর ও জগদ্দান মঠে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত যেসব ক্লাস নিতেন সেগুলি পরবর্তীকালে উদ্বোধন কার্যালয় থেকে নিরাময়ানন্দজির বিশেষ অনুরোধে বই আকারে প্রকাশিত হয়। বলা যায় এটি তাঁর নামে প্রকাশিত প্রথম বই। পাণ্ডুলিপি তিনি ভালো করে দেখে দিয়েছিলেন। তবে মহারাজ ভক্তদের কাছে যেভাবে ব্যাখ্যা করতেন সাধুদের কাছে তেমন করে নয়। যেমন মুন্ডকোপনিষদের শেষের দিকে কয়েকটা শ্লোকের ব্যাখ্যা পাওয়া না যাওয়ায় মহারাজকে বলা হয় ওই শ্লোকগুলি ব্যাখ্যা করার জন্য। কি করে হবে জিজ্ঞাসা করায় আমরা বলি, আমরা কয়েকজন আপনার কাছে বসবো, আপনি বলবেন। তিনি উত্তরে বললেন, তা হবে না। কারণ জিজ্ঞাসা করায় তিনি বলেন, আমি ভক্তদের কাছে একরকম বলি আর সাধুদের কাছে অন্যরকম। যার কাছে যেমন বলা উচিত তেমনি বলি। তোমাদের কাছে বললে আগের ব্যাখ্যার সঙ্গে মিলবে না। তবুও শেষ পর্যন্ত ব্যাখ্যাটি সম্পূর্ণ করে দিলেন। তবে তা করার আগে পূর্ববর্তী শ্লোকে ব্যাখ্যা পড়ে নিয়েছিলেন যাতে সামঞ্জস্য থাকে। জগদ্দান মঠে নতুন ডাইনিং হল নির্মিত হয়েছে। উদ্বোধন করতে এসেছেন রামকৃষ্ণ সংঘের অধ্যক্ষ স্বামী গম্ভীরানন্দ মহারাজ। সেই উপলক্ষে সাধু ভাণ্ডারেরও আয়োজন করা হয়েছে। গম্ভীরানন্দ মহারাজ জগদ্দানে এসে ঠাকুরকে দর্শন করে ডাইনিং হল উদ্বোধন করতে গেলেন।
সঙ্গে ভূতেশানন্দ মহারাজও আছেন। প্রথমে দরজার সামনে ফিতে কাটা হলো, তারপর ঠাকুর, মা ও স্বামীজিকে দুজনেই অর্ঘ্য দিলেন। তারপর আরতির শেষে ঠাকুর, মা, স্বামীজি ও গঙ্গা মায়ের নামে জয়ধ্বনি দেয়া হলে গম্ভীরানন্দ মহারাজ বলে উঠলেন, বলো মহন্ত মহারাজের জয়। সেই মুহূর্তে দুই বন্ধুর পারস্পরিক অনাবিল অন্তরঙ্গতা উপস্থিত সকল সাধু ব্রহ্মচারীর মনেও দোলা দিয়েছিল। ঘরে এসে বিশ্রামের পর দুই মহারাজ পাশাপাশি বসে ভক্তদের প্রণাম গ্রহণ করলেন। পরে বিদায়ের সময় ভূতেশানন্দজি গম্ভীরানন্দজির সঙ্গে সঙ্গে যাচ্ছেন গাড়িতে বসিয়ে দিতে। যেতে যেতে দুজনের মধ্যে কথা হচ্ছে। ভূতেশানন্দজি, এই যে মশাই, কোনো অসুবিধা হয়নি তো? গম্ভীরানন্দ, কিছু তো হয়েছেই। ভূতেশানন্দজি, কি অসুবিধা হলো? গম্ভীরানন্দজি, খাবার আইটেম এত ছিল যে সব খাওয়া গেল না। বিদায় বেলায় আবার আনন্দের হিল্লোল। দুই মহারাজের এমনই ছিল পরস্পরের প্রতি বন্ধুত্ব ও ভালোবাসার সম্বন্ধ। দুজনের বিচ্ছেদের অভিব্যক্তিও তেমন করুণ। গম্ভীরানন্দ মহারাজ নবদ্বীপ আশ্রমে দীক্ষা দিতে গিয়েছিলেন। সেখানে তার শরীর খারাপ হলে তাকে সেবা প্রতিষ্ঠানে ভর্তি করা হয়। দিনটি ছিল 24 ডিসেম্বর 1988। সেদিন আবার ভূতেশানন্দ মহারাজ প্রতি বছরের মতো বেলঘরিয়া আশ্রমে গিয়েছেন। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ এই দিনটিতে একবার সেখানে উপস্থিত ছিলেন। তাঁরই স্মরণে প্রতিবার এই আশ্রমে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং বিভিন্ন কেন্দ্রের সাধু ব্রহ্মচারীদের আমন্ত্রণ জানানো হয়। সেখানে তৎকালীন সাধারণ সম্পাদক হিরণ্ময়ানন্দজি ভূতেশানন্দজিকে গম্ভীরানন্দজির অসুস্থতার কথা জানান। ফেরার পথে মহারাজকে জিজ্ঞেস করা হয় সেবা প্রতিষ্ঠান হয়ে যাবেন কিনা। উত্তরে মহারাজ বলেন, না, আজ যাব না। উনি অতটা রাস্তা এই অসুস্থ শরীর নিয়ে এসেছেন, এখন যা ঠিক হবে না। আমি গেলে কথা বলবেন। ওর এখন রেস্ট নেওয়া দরকার, বরং টাকি থেকে ফিরে এসে দেখা করব। কিন্তু গম্ভীরানন্দ মহারাজের হঠাৎ ম্যাসিভ হার্ট অ্যাটাকে আকস্মিকভাবে শরীর চলে গেল। গভীর রাতে টাকি আশ্রমে এই দুঃসংবাদ এলো। এখন ভূতেশানন্দজিকে কি করে কথা জানানো হবে, কারণ উনিও তো হার্টের পেশেন্ট। আপনজনের এই ঘটনা শুনে তাঁরও যদি শরীর খারাপ হয়, আবার এই সংবাদ তাকে জানানোও খুব প্রয়োজন। নানা চিন্তা করে শেষে তাকে ঘুম থেকে উঠিয়ে এই দুঃসংবাদ দেয়া হলো। সব শুনে মহারাজ বললেন, কথা বলার আর কেউ রইল না। স্বজন হারানোর গভীর মর্মবেদনা যেন এই একটি শব্দের মধ্যেই প্রকাশিত হচ্ছিল। তারপর বললেন, চলো মঠে যায়। পরদিন মঠে এসে তাকে তার একান্ত আপনজনের নিথর দেহে পুষ্পমাল্য অর্পণ করতে হলো। ক্রমশ